ফিলিং স্টেশনেই কেটে যায় আধা বেলা, বিপাকে চালক। বন্দরে এলো আরো 2 জাহাজ ডিজেল। অন্তত 2 মাস সংকট হবে না, ভর্তুকি কমাতে দাম বাড়ানোর ইঙ্গিত। মধ্যপ্রাচ্যের বিকল্প শ্রম বাজারের সন্ধানে সরকার। ই হেলথ কার্ড চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর। 6 মাসের মধ্যে আওতায় আসছে 5 জেলা। উপকূলীয় অঞ্চলে হবে ইকোনমিক জোন। হাম ও উপসর্গে 24 ঘন্টায় আরো 3 শিশুর মৃত্যু। সংক্রমণ দ্রুত ছড়ানোর বড় কারণ অপুষ্টি। আক্রান্ত শিশুর বেশিরভাগই দরিদ্র পরিবারের, বলছেন চিকিৎসক। ফের দলবদল বিতর্কে চট্টগ্রামের সাবেক মেয়র মঞ্জুর। এনসিপিতে ভেড়াতে হাসনাত আবদুল্লাহর বৈঠক। নীতিহীনদের প্রত্যাখ্যান করবে নগরবাসী, বলছে বিএনপি। এবং নাব্য সংকটে বন্ধ উত্তরের 16 জেলার নৌরুট। ফেরি চলাচলের নামে আওয়ামী লীগ আমলে 150 কোটি টাকা অপচয়। বিএনপি সরকারের দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের ঘোষণায় আশার আলো। জনপদের সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। রাজধানীর বনানীতে কাপড়ের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস, আর সেখানে আছেন সহকর্মী আতাউল কাউসার। সরাসরি যাচ্ছি তার কাছে। রাজধানীর বনানী কাঁচা বাজারের পাশে 12 নম্বর সড়কের এই যে আমার পেছনে যে ভবনটি দেখছেন 11 তলা ভবন, এই 11 তলা ভবনের 10 তলায় সর্বপ্রথম আগুনের সূত্রপাত ঘটে এবং ফায়ার সার্ভিস আমাদের যেমনটি জানিয়েছেন, প্রত্যক্ষদর্শীরাও যেমনটি বলছিলেন যে সন্ধ্যা 6:30 নাগাদ সর্বপ্রথম আগুনের উৎপত্তি হয় এবং আগুন টের পাওয়া যায়। ফায়ার সার্ভিসকে ঘটনার বিষয়টি জানানো হলে দ্রুত তারা ঘটনাস্থলে আসেন এবং আগুন নির্বাপনের কাজ শুরু করেন। এবং শুরুতে 2টি ইউনিট এসেছিল ফায়ার সার্ভিসের। পরবর্তীতে তারা যখন বুঝতে পারেন যে আগুনটি আসলে 2টি ইউনিট দিয়ে নিয়ন্ত্রণ সম্ভব নয়, তখন পর্যায়ক্রমে ইউনিট বাড়াতে থাকেন এবং এই মুহূর্তে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট কাজ করছে। আপনারা দেখছেন ফায়ার সার্ভিসের যে বিশেষায়িত যানবাহন রয়েছে আগুন নির্বাপনে কাজ করতে, যেমন লেডার এখানে আছে, যেহেতু বহুতল ভবন সে লেডার এখানে নিয়ে আসা হয়েছে যাতে ভবনের আগুন নির্বাপনের পাশাপাশি কেউ যদি ভবনে আটকা পড়ে তাহলে তাদেরকেও দ্রুত সেখান থেকে নামানোর সম্ভব হয়, সে কারণে এই লেডারগুলো আনানো হয়েছে এখানে। এবং এই যে ভবনটি আমরা একটু আগে যে পাশে ছিলাম সেই পাশ থেকে আসলে আগুনের উৎপত্তি বা আগুনের অবস্থানটি বোঝা যাচ্ছিল না। আমরা এখন যে পাশে এসেছি এই পাশ থেকে কিন্তু দৃশ্যমানভাবে ধোঁয়া দেখা যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে একটি অর্থাৎ 11 তলার ভবনের 8ম তলায় বর্তমানে একটি জানালার গ্লাস ভেঙে ভেতরে আটকে পড়া যে ধোঁয়াগুলো, সেই ধোঁয়াগুলো সেখান থেকে বের করে দেওয়া হচ্ছে। এবং আমি একজন ফায়ার সার্ভিস ফায়ার ফাইটারের সাথে আমার কথা হয়েছে, তিনি বলেছেন যে আগুনটি প্রথমে 10 তলায় শুরু হয়েছিল এবং আগুন ছড়িয়ে 10 তলা থেকে 9 তলায়, সর্বশেষ 8 তলায় এবং এই 3টি তলাতেই আগুন ছড়িয়েছে এবং ভেতরে প্রচণ্ড ধোঁয়া। তবে ঠিক কী কী জিনিসপত্র ভেতরে আছে, যেমন আমরা শুরুতে শুনেছিলাম যে এখানে কাপড়ের গোডাউন রয়েছে, সেই কাপড়ের গোডাউনে আগুনের সূত্রপাত, তো সেটি আসলে এখনো পর্যন্ত ফায়ার সার্ভিস আমাদের নিশ্চিত করেননি। তো তারা বলছেন যে ঠিক কিসে আগুন লেগেছে, কোথা থেকে আগুন লেগেছে সেটি আসলে আগুন নেভার পরে তদন্ত সাপেক্ষে তারা বলতে পারবেন। তো এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছেন যে ভবনটির 8ম, 9ম এবং 10ম তলা থেকে প্রচণ্ড ধোঁয়া বের হচ্ছে এবং সেই ধোঁয়াটি বের করার জন্য এখানে যে সিল্ড গ্লাসগুলো ছিল, যে গ্লাসগুলোর কারণে আসলে ধোঁয়া বের হতে পারছিল না, সেই গ্লাসগুলো ভেঙে ফেলা হয়েছে। আপনারা দেখছেন পুরো ভবনেরই যে গ্লাসগুলো রয়েছে সেই গ্লাসগুলো ভেঙে ফেলা হয়েছে। এবং অগ্নিকাণ্ডের খবর নিয়ে আমরা সরাসরি ছিলাম বনানীতে। আর এই ঘটনা সবশেষ জানতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। যাচ্ছে অন্য খবরে। জ্বালানি তেলের জন্য ফিলিং স্টেশনেই কেটে যাচ্ছে আধা বেলা। পাম্পে কমছেই না যানবাহনের দীর্ঘ লাইন। তবে স্বস্তির খবর, চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে তেলবাহী 2টি জাহাজ। আর জ্বালানি বিভাগ বলছে পর্যাপ্ত মজুদ থাকা অন্তত 2 মাস সংকট হবে না। বিশ্ব পরিস্থিতি বিবেচনায় ভর্তুকি কমিয়ে দাম বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। জ্বালানি তেলের জন্য রাজধানীর ফিলিং স্টেশনে যানবাহন চালকদের দীর্ঘ অপেক্ষা। সকাল সকাল তেল নিয়ে কাজে যোগ দিতে কারো এই অপেক্ষা গেল রাত থেকে, কেউ আবার জ্বালানি সংগ্রহে সকালেই এসেছেন রাতে থাকার প্রস্তুতি নিয়ে। বালিশ নিয়ে আসছি, এই রাত ভরে ভাই জায়গা আছে, ঠিক আছে, এই দুর্ভাগ্য যে কবে যে যাইবো ভাই এটাই ভাই বুঝতে পারতেছি না। রাত্রে এসে এখানে থাকা মানে একটা বুঝতে পারছেন একটা মানুষ রাস্তায় থাকা কতটুকু
সমস্যা। এমন বাস্তবতার মধ্যে দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষায় থেকে মেজাজ হারিয়ে অনেকে জড়াচ্ছেন তর্কে। এই গাড়িটা তো হঠাৎ করে ঢুকে গেছে, এই জন্য যারা রাত 3টা থেকে আসছে তাদের তো একটু সম্ভবত কারণে তাদের মধ্যে একটা বিদ্রোহ চলে আসে, বুঝেন না, তো সবারই তো কষ্ট আছে। বর্তমানে ডিজেল 1,01,385 মেট্রিক টন, অকটেন 31,821 মেট্রিক টন ও পেট্রোল 18,211 মেট্রিক টন সহ বিভিন্ন ধরনের জ্বালানির পর্যাপ্ত মজুদ রয়েছে জানিয়ে বুধবার সচিবালয়ে ব্রিফ করেন জ্বালানি বিভাগের যুগ্ম সচিব। বলেন, অন্তত 2 মাস সংকটের আশঙ্কা নেই। অকটেন এবং পেট্রোলের যে মজুদ আছে তাতে আমাদের ইনশাল্লাহ আগামী 2 মাসেও কোনো অসুবিধা হবে না। আর ডিজেল যেটা এপ্রিল মাস তো বটেই, ইনশাল্লাহ মে মাসেও কোনো সমস্যা নেই। আমরা আমাদের যে প্রচেষ্টা অব্যাহত রেখেছি তাতে আমরা বিভিন্ন উৎস এটুকু মোটামুটি নিশ্চিত করেছি যে আমাদের ইনশাল্লাহ আগামী 2 মাসে কোনো জ্বালানি সংকট নেই। এর আগে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানান, যুদ্ধের প্রভাবে দেশেও বাড়াতে হতে পারে জ্বালানি পণ্যের দাম। 1 লাখ টনের একটা জাহাজ শিপমেন্ট সৌদি আরব থেকে হচ্ছিল, যেটা আসলে স্ট্রেট অফ হরমুজ দিয়ে আসার কথা ছিল, এটা আসতে পারেনি। মধ্যপ্রাচ্যের যুদ্ধটা খারাপ দিকে যাওয়ারও সম্ভাবনা আছে। যদি এটা কন্টিনিউ করে দামে কিছু অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন হতে পারে। বৈশাখের ছুটিতে ডিপো বন্ধ থাকায় বাড়তি সংকট তৈরি হয়েছে বলে দাবি পাম্প কর্তৃপক্ষের। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্যের বিকল্প শ্রম বাজার খুঁজছে সরকার। সংসদে প্রশ্নোত্তর পর্বে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় জনগণের জন্য হেলথ কার্ড সেবা চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রাথমিকভাবে 5টি জেলায় শুরু হবে কার্যক্রম, আর 1 জুলাই থেকে শুরু হবে 5 বছর মেয়াদী প্রাথমিক শিক্ষা উন্নয়ন কার্যক্রম। ইরান যুদ্ধের কারণে অস্থির গোটা বিশ্ব। হামলা পাল্টা হামলায় নিরাপত্তা শঙ্কায় ধুঁকছে দেশের সবচেয়ে বড় শ্রমবাজার মধ্যপ্রাচ্য। প্রধানমন্ত্রী মহোদয়ের বুধবার সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বিকল্প শ্রমবাজারের পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। টেবিলে উপস্থাপিত প্রধানমন্ত্রীর এই প্রশ্নোত্তর ব্যাখ্যা করেন সরকার দলীয় চিফ হুইপ। মধ্যপ্রাচ্যে এখন যেহেতু যুদ্ধ চলছে এবং যে একটা যুদ্ধ পরিস্থিতি আছে, সেই যুদ্ধ কবে নাগাদ শেষ হবে আমরা জানি না। আমরা বিকল্প শ্রমিকের বাজার খুঁজে নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। প্রশ্নোত্তর পর্বে 180 দিনের কর্মসূচির মধ্যেই হেলথ কার্ড চালু করার কথা জানান প্রধানমন্ত্রী। প্রাথমিকভাবে খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদীতে চালু হবে এই কার্ড। পঠিত বলিয়া গণ্য করার জন্য অনুরোধ জানাচ্ছি। সংসদ নেতা জানান, নতুন অর্থ বছরের শুরু থেকেই প্রাথমিক শিক্ষা উন্নয়ন কার্যক্রম শুরু হবে। আগামী 1 জুলাই 2026 হতে 5 বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি সরকার শুরু করতে যাচ্ছে। ছেলেবেলায় বাবার সঙ্গে কুয়াকাটা ভ্রমণের স্মৃতিচারণ করেন তারেক রহমান। বলেন, পর্যটন খাত এগিয়ে নিতে ইকো ট্যুরিজমের ব্যবস্থা করা হবে। এই কুয়াকাটায় আমি গিয়েছিলাম একবার, এবং সেই স্মৃতিটি আমার রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার পিতার সাথে। সেজন্যই স্বাভাবিকভাবে এই অঞ্চলের প্রতি কিছুটা হলো আমার একটি দুর্বলতা রয়ে গিয়েছে। পর্যটন খাতকে দীর্ঘমেয়াদী, টেকসই এবং পরিকল্পিতভাবে এগিয়ে নেবার লক্ষ্যে বর্তমান সরকারের সুনির্দিষ্ট কিছু প্রতিশ্রুতি রয়েছে। সরকার বৈশ্বিক ডিজিটাল লেনদেন ব্যবস্থা পেপ্যালের কার্যক্রম শিগগিরই শুরুর পদক্ষেপ নেবে বলেও সংসদকে জানান প্রধানমন্ত্রী। আমরা গুরুত্ব দিই। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। হাম উপসর্গ নিয়ে 24 ঘন্টায় মারা গেছে আরও 3 শিশু। হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন 1108 জন। সংক্রমণ ছড়িয়ে পড়ার বড় কারণ অপুষ্টি, রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা, শিশুদের প্রয়োজন পড়ছে আইসিইউর। এতে পরিস্থিতি আরও জটিল হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক সহায়তার মাধ্যমে পুষ্টিহীনতা দূর করা গেলে প্রতিরোধযোগ্য মৃত্যু কমিয়ে আনা সম্ভব। চলতি বছরের মার্চ থেকে বেড়েছে হামের সংক্রমণ, আক্রান্ত প্রায় 20,000। প্রতিদিনই হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়। শয্যা সংকটে অসুস্থ শিশু সন্তানকে নিয়ে দিশেহারা অবস্থা অনেক অভিভাবকের। একটার পরে একটা জ্বরের তাইকা, একটার পরে একটা ওয়াতই। কলেরা হসপিটাল গেছি, কলেরা হসপিটাল ওরে ভর্তি করে নাই। পরে ডায়রিয়া হাসপাতালে ভর্তি ছিলাম, পরে ওখানে হেরা 2 দিন রাখছে, পরে রেশ 1-2টা বাসতে ওরা এখানে পাঠায় দিচ্ছে। শুধু হাম উপসর্গ নয়, হাসপাতালে ভর্তি অনেক শিশুরই ছিল শারীরিক অন্য জটিলতা। কারো হার্টে ছিদ্র, কারো জন্মের পর থেকে খিঁচুনি, আবার কেউ সবে মাত্র সুস্থ হয়েছিল নিউমোনিয়া থেকে। অনেক দুর্বল আমার বাচ্চা, চোখ মিললা ওই যে একটু খাইবো ওটাও খাইতে পারতেছে না। ওর রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম, আর এর মধ্যে ওর হাম হয়েছে।
চিকিৎসকরাও বলছেন যেসব শিশু আগে থেকেই অপুষ্টিতে ভুগছে বা ডায়রিয়া ও শ্বাসতন্ত্রের জটিলতার মতো সমস্যায় আক্রান্ত হামের সংক্রমণে সেসব শিশুদের প্রয়োজন পড়ছে আইসিইউ সাপোর্ট। যারা নাকি আগে থেকে ম্যালনারিশ ছিলেন, মানে অপুষ্টিতে ভুগছেন এবং যাদের নাকি রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, এবং তারা অবশ্যই হামের জটিলতায় বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং তাদের সংখ্যা আমরা বেশি দেখছি। 2 বছর নিচে বাচ্চাদের ক্ষেত্রে আমরা বেশিরভাগ হচ্ছে রোগীর সংখ্যাও বেশি হচ্ছে এবং হচ্ছে গিয়ে মানে ক্রিটিক্যালিটির সংখ্যাও বেশি হচ্ছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলছেন দরিদ্র পরিবারের অনেক শিশু নিয়মিত পুষ্টিকর খাবার বা ভিটামিন এ পায় না। সামাজিক সহায়তায় পুষ্টিহীনতা কমিয়ে আনতে পারলে হামে মৃত্যু কমিয়ে আনা সম্ভব। দরিদ্র এবং যারা বিত্তহীন তাদেরকে চিকিৎসার জন্য আমরা এক জায়গায় নিলেই হবে না, তাদেরকে সামাজিক সহায়তা দিতে হবে, সমন্বিতভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়, সমাজ কল্যাণ বিভাগ, স্থানীয় সরকার বিভাগ এবং যারা দানশীল ব্যক্তি সমাজের বেসরকারি সংস্থা, তাদের একসঙ্গে এগিয়ে আসতে হবে। হামের মৃত্যু তো প্রতিরোধযোগ্য, এটাকে আমরা কমিয়ে আনতে পারব। ঢাকার বাইরে বরিশাল, ময়মনসিংহ, চাঁপাইনবাবগঞ্জ সহ বিভিন্ন জেলায়ও বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী টাইমের প্রকাশিত বিশ্বের প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে লিডার্স ক্যাটাগরিতে 16তম স্থানে রয়েছেন তিনি। বুধবার প্রকাশিত এই তালিকায় নেতা ক্যাটাগরিতে তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। সাময়িকীটি তাদের প্রতিবেদনে প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম এবং দীর্ঘ নির্বাসন কাটিয়ে দেশে ফিরে রাষ্ট্র সংস্কারে তার দূরদর্শী পরিকল্পনার কথা উল্লেখ করেছে। আন্তর্জাতিক এই স্বীকৃতিকে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং সমৃদ্ধ আগামীর পথে এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। ব্রিটিশ আমলে নদী পথে চলত ট্রেন। যমুনা ব্রহ্মপুত্রে নাব্য সংকটের কারণে বন্ধ হয় উত্তরের 16 জেলার মানুষ আর পণ্য পরিবহনের এই রুট। এরপর ফেরি চলাচলের নামে 150 কোটি টাকা জলে ঢালে আওয়ামী লীগ সরকার। এবার বিএনপি সরকারের দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের ঘোষণায় আশার সঞ্চার হয়েছে উত্তরের জনপদে। হেদায়েতুল ইসলাম বাবু রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সোহেল রানা। যমুনা ব্রহ্মপুত্র নদের বুকে ফেরিতে পারাপার হতো যানবাহন। যমুনা সেতু নির্মাণের আগে রাজধানী ঢাকা, সিলেট, ময়মনসিংহ অঞ্চলের সঙ্গে উত্তরের 16 জেলার মানুষ ও মালামাল পারাপারের সেই যুগ বাসি হয়েছে অনেক আগে। নাব্য সংকটের কারণ দেখিয়ে ব্রহ্মপুত্র নদের পাড়ে পড়ে থাকা রেলওয়ে ওয়াগন, যাত্রী ও মালামালবাহী ফেরি, রেল লাইন এবং জাহাজ বিক্রি করে দিয়েছে মেরিন বিভাগ। ফলে গাইবান্ধার বালাসী ও জামালপুরের বাহাদুরাবাদ রুটে আর চলে না এসব নৌযান। বর্ষায় ফুঁসে উঠলেও শুষ্ক মৌসুমে ভেসে ওঠে যমুনা ব্রহ্মপুত্রের কঙ্কাল। অস্বাভাবিক হারে পানি কমে যাওয়ায় অনেক রুটে বন্ধ হবার উপক্রম হয় নৌযান চলাচল। ভোগান্তি বাড়ে যাত্রীদের। পরিস্থিতি মোকাবেলায় দুই পারে প্রায় 150 কোটি টাকা খরচ করে দুটি টার্মিনাল নির্মাণ করেও নাব্য সংকটের কারণে ফেরি চালাতে পারেনি আগের সরকার। এবার বালাসী থেকে বাহাদুরাবাদ ও বগুড়ার সারিয়াকান্দি থেকে জামালপুর সম্ভাব্য রুট ধরে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে বিএনপি সরকার। স্থানীয়রা বলছেন বালাসী বাহাদুরাবাদই হবে সেতু নির্মাণের উপযুক্ত স্থান। ঠাকুরগাঁও পঞ্চগড়ের মানুষরা এই পাকে আগে ট্রেন দিয়ে যেত, এখন তো আর ট্রেন নাই, এখন তো আর যায় না, এখন নৌকা দিয়ে যাওয়া আসা করবে, এত মানুষ কমছে মেলা। এই রুট সচল করতে খননের জন্য 600 মিটার প্রস্থ আর 3 মিটার গভীরতা ধরে 22 কিলোমিটার নদীপথের আয়তন দাঁড়ায় 3,96 লাখ ঘনমিটার, যেখানে একবার খননে ব্যয় হবে 851 কোটি 40 লাখ টাকা। 4 বার এই নদী খননে যা ব্যয় হবে তা যমুনা সেতু নির্মাণ ব্যয়ের সমান। আমি মনে করি বাহাদুরাবাদ এবং বালাসী রেল লাইন করে দিলে সবচেয়ে বেটার। বর্তমানে যমুনা সেতু হয়ে গাইবান্ধা থেকে ঢাকার দূরত্ব প্রায় 280 কিলোমিটার, কুড়িগ্রাম থেকে প্রায় 350 এবং লালমনিরহাট থেকে ঢাকার দূরত্ব প্রায় 330 কিলোমিটার। বালাসীঘাট থেকে বাহাদুরাবাদ পর্যন্ত প্রায় 4 কিলোমিটার সেতু নির্মাণ করা হলে প্রায় 140 কিলোমিটার কমবে গাইবান্ধার সঙ্গে ঢাকার দূরত্ব। কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও সহ উত্তরের জেলাগুলোর ঢাকার সঙ্গে দূরত্ব কমবে 120 থেকে 150 কিলোমিটার। সর্বোপরি উত্তরের 8 জেলার সাথে রাজধানী, সিলেট, ময়মনসিংহ অঞ্চলের সাথে যোগাযোগে সময় ও দূরত্ব অনেক কমে যাবে। সহজ হবে পণ্য ও যাত্রী পরিবহন ব্যবস্থা। গাইবান্ধা জেলার উপর দিয়ে যদি
একটি সেতু হয় তাহলে আমাদের বৃহত্তর রংপুর অঞ্চলের যে 8টি জেলা রয়েছে এই 8টি জেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আমাদের আরও উন্নততর হবে এবং নিশ্চয়ই উত্তরবঙ্গের এই মানুষগুলো পণ্য পরিবহন এবং যোগাযোগের ক্ষেত্রে এটা একটা নতুন দ্বারের উন্মোচন হবে। বিএনপির নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে বর্তমান বিএনপি সরকার 2033 সালের মধ্যে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে। দ্বিতীয় যমুনা সেতু কোথায় নির্মাণ করা যায়, দৈর্ঘ্য কেমন হবে এবং কত টাকা ব্যয় হবে সে বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হয়েছে। সেতুটি নির্মিত হলে উত্তরের 16 জেলার মানুষের সাথে রাজধানীর যোগাযোগ ব্যবস্থা যেমন সহজ হবে, তেমনি খুলে যাবে নতুন সম্ভাবনার দ্বার, মনে করে উত্তরের মানুষ। বালাসীঘাট থেকে হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। কখনো বিএনপি, আবার কখনো নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগে রাজনীতিতে ফের দল বদলে ঝুঁকছেন চট্টগ্রামের সাবেক মেয়র এম মঞ্জুর আলম। এবার এনসিপিতে ভিড়তে হাসনাত আবদুল্লাহর সঙ্গে বৈঠক করে জন্ম দিয়েছে নতুন বিতর্ক। গুঞ্জন রয়েছে সিটি কর্পোরেশন নির্বাচনে এনসিপির হয়ে লড়তে চান তিনি। রাজনীতিবিদরা বলছেন নীতিহীনদের প্রত্যাখ্যান করবে নগরবাসী। আশরাফুল আলমের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। এম মঞ্জুর আলম ঘন ঘন দলবদলের কারণে চট্টগ্রামের রাজনীতির বিতর্কিত ও সমালোচিত এক নাম। 2010 সালে বিএনপির সমর্থনে মেয়র নির্বাচিত হয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হন। 2015 সালে সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটের দিন কারচুপির অভিযোগে ভোট বর্জন করে বিএনপি। এতে ক্ষুব্ধ হয়ে তৎকালীন বিএনপির মেয়র প্রার্থী এম মঞ্জুর আলম দলটির রাজনীতি থেকে সরে দাঁড়িয়ে সক্রিয় হন আওয়ামী লীগের রাজনীতিতে। 2018 সালে সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েও ব্যর্থ হন। আবার 2021 সালে সিটি নির্বাচনেও একই দলের মেয়রের ফর্ম কিনেও মনোনয়ন বঞ্চিত হন। সর্বশেষ 2023 সালে চট্টগ্রাম 10 আসনে দলের টিকিট না পেয়ে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে হেরে যান তিনি। এবার নতুন করে দলবদলের বিতর্কে উত্তপ্ত চট্টগ্রামের রাজনীতি। এনসিপির নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন এম মঞ্জুর আলম। সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন নতুন দলটির হয়ে, জোরালো হচ্ছে এমন গুঞ্জন। গত মঙ্গলবার মঞ্জুর আলমের কাঠঠোলির বাসায় গিয়ে তোপের মুখে পড়েন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। হাসনাত আবদুল্লাহ কিভাবে উনির বাসায় আসে? ওরাই তো চাইনি আওয়ামী লীগ 24 জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর এই জিনিস জাতি আশা করে না। বিএনপি নেতারা বলছেন নীতিবদলকারীদের প্রত্যাখ্যান করবে চট্টগ্রামবাসী। তারাই আজকে যারা আওয়ামী লীগের নেতা কিংবা ফেসিবাদের যারা পৃষ্ঠপোষকতা করেছে, আওয়ামী লীগকে যারা পৃষ্ঠপোষকতা করেছে, তাদেরকে এখন পুনর্বাসনের প্রক্রিয়ার সাথে তারা যুক্ত হয়ে গেছে। যারা বারবার দল পরিবর্তন করে, নীতি পরিবর্তন করে, তাদেরকে মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। এদিকে নগরীর কাঠঠোলী মঞ্জুর আলমের বাসায় গেলেও প্রবেশের অনুমতি পাওয়া যায়নি। মুঠোফোনে অস্বীকার করেন বিষয়টি। বললো আমি আর দুপুরে আপনার কাছে আসবো। তারপরে আপনি যখন দুপুরে আসবেন আমার এখানে খাইয়ে যাবেন। এসে আমার সাথে গল্প গুজব করে খাওয়া দাওয়া করে 5:30 চলে গেছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতির মাধ্যমে প্রথমে চট্টগ্রামের উত্তর কাঠঠোলিয়া এলাকার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন ধনাঢ্য ব্যবসায়ী এম মঞ্জুর আলম। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন জনপদ সময়। ইলিশ অন্যান্য মাছের প্রজনন সুরক্ষায় সাগরে 58 দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। কার্যক্রম সফল করতে নজরদারি জোরদার করেছে প্রশাসন। এদিকে মাছ শিকার বন্ধে বেকার হয়ে পড়েছেন হাজারো জেলে। তবে সহায়তা হিসেবে 40 কেজি করে চাল দেওয়ার কথাও জানিয়েছে মৎস্য বিভাগ। ঘাটে সারি সারি নোঙর করা ট্রলার, মৎস্য বন্দর জুড়ে নেমে এসেছে নিস্তব্ধতা। শুরু হয়েছে সমুদ্রে মাছ শিকারের উপর 58 দিনের সরকারি নিষেধাজ্ঞা। প্রতি বছরের মতো এবারও ইলিশসহ সামুদ্রিক মাছের নিরাপদ প্রজনন এবং উৎপাদন বাড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সময় বন্ধ থাকবে সব ধরনের মাছ শিকার, ট্রলার চলাচল এবং নৌযানের মাধ্যমে মৎস্য আহরণ কার্যক্রম। এদিকে নিষেধাজ্ঞা সফল করতে প্রশাসন, মৎস্য বিভাগ এবং কোস্টগার্ড যৌথভাবে নজরদারি জোরদার করেছে। পাশাপাশি জেলেদের প্রতি মাসে 40 কেজি করে চাল দেওয়ার কথাও জানানো হয়। পটুয়াখালীতে নিবন্ধিত জেলের সংখ্যা 47,381। নিষেধাজ্ঞার সুযোগে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মাছ ধরে নিয়ে যায় ভারতীয়রা। জেলেদের দীর্ঘদিনের এমন অভিযোগকে আমলে নিয়ে গত বছর পার্শ্ববর্তী দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে নিষেধাজ্ঞা কার্যকরের সিদ্ধান্ত নেয় সরকার।
তাই দুই দেশেই একই সঙ্গে থাকছে নিষেধাজ্ঞা। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। এই ছিল জনপদ সময়। এরপর রাতের সময় নিয়ে আবারও আসছে কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়।